ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। স্ক্যারগাপুর 53 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম সেদিন শীতের রাতে। গল্পটির লেখিকা প্রীতি সাহা, তোমাকে অনেক ধন্যবাদ। আর এই গল্পটি আজকে তোমাদের আমি শোনাব। চলো গল্পটি শুরু করা যাক। প্রতিদিনের মতো বিকেল 4টার সময় ডান্স ক্লাসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। ক্লাসটা ছিল আমার স্টুডেন্ট প্রিয়াদের বাড়িতে। ও হ্যাঁ, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমার নাম মুন। খুব অল্প বয়স থেকেই আমি ডান্স শেখাতাম। আমাদের নাচ গানের স্কুল আছে। আমার বাবা মা সেই স্কুল পরিচালনা করে। রোজকার মতো সেদিনও ডান্স ক্লাস কমপ্লিট করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেদিন আবার ভালোই শীত শীত করছিল। ডিসেম্বর মাস পড়েছে, তাই সোয়েটারটা পরে স্টোলটা ভালো করে গলায় জড়িয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লেগে যায়। আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই সাবধান থাকি। যাই হোক, সেদিন ডান্স শেখাতে শেখাতে আমার রাত হয়ে গিয়েছিল। তখন প্রায় রাত 9টা আর শীতের কুয়াশা আচ্ছন্ন রাতে রাস্তা একেবারে ফাঁকা। রাস্তায় একটা কুকুর বেরালো দেখা যাচ্ছিল না। তাছাড়া আমাদের বাড়ি ফেরার যে রাস্তাটা আছে সেখানে তেমন কোনো বাড়িঘর ছিল না। শুধু রাস্তার দুধার দিয়ে বড় বড় পুরনো মোটা মোটা গাছ ছিল, যার জন্য রাস্তাটা আরও বেশি অন্ধকারাচ্ছন্ন ও ভয়ঙ্কর প্রকৃতির লাগছিল। আর আমি বরাবরই একটু ভীতু প্রকৃতির। ভূতপ্রেতের ভয় মনে অনেক বড় জায়গা নিয়ে বাসা বেঁধে থাকি। এখন ওই রাস্তাতেই কিছু দূর এগোলে আবার আমার মামা বাড়ি পড়ে। ওই রাস্তাটা বিশেষ সুবিধে ছিল না কারোর কাছে। লোকের মুখে শোনা যে ওই রাস্তায় নাকি অনেকে অনেক কিছু দেখেছে। এক কথায় লোকে বলে সেখানে নাকি তেনাদের বাস। যদিও আমার সাথে কোনো দিন তেমন কিছু এর আগে ঘটেনি, কিন্তু তবুও ভয় লাগতো ওই রাস্তা দিয়ে যেতে। আবার সেদিন নাকি অমাবস্যা ছিল, তার উপর শনিবার। না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে এটা ভেবে জোরে জোরে পা ফেলে হাঁটছিলাম। আর ভাবছিলাম যদি কেউ এখন ওই রাস্তা দিয়ে যেত তাহলে ভালো হতো, ভয়টা একটু কম লাগতো। এই ভাবতে ভাবতে এগোচ্ছিলাম। ঠিক তখনই দেখি একজন মহিলা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। দূর থেকে যদিও তাকে চেনা যাচ্ছিল না, কিন্তু সে যে একজন মহিলা সেটা বোঝা যাচ্ছিল। যাই হোক, একটু মনে স্বস্তি পেলাম। আমি আর একা ছিলাম না। এই ভেবেই জোরে জোরে হাঁটছিলাম যাতে আমিও তার সাথে একসাথে ওই রাস্তাটা পার করতে পারি। পেছন থেকে তাকে ডাকও দিলাম, ও কাকিমা, কাকিমা, ও কাকিমা, একটু দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। আমার জন্য একটু দাঁড়াও। আমার ডাকের কোনো পাত্তাই দিল না। সে যেন শুনতেই পাচ্ছিল না আমার কণ্ঠস্বর। তাই আমি আর কি করি, জোরে জোরে পা চালিয়ে হেঁটে চলেছিলাম তার পেছনে পেছনে। কিন্তু কি আশ্চর্য একটা ব্যাপার, সে মহিলাটি কিন্তু আমার থেকে খুব একটা বেশি দূরে ছিল না। একটু জোরে হাঁটলেই তার কাছাকাছি পৌঁছানো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এত জোরে হেঁটেও পারলে দৌড়ে গিয়েও আমি তার কাছাকাছি কোনো মতেই পৌঁছাতে পারছিলাম না। সময়টা যেন ওখানেই থমকে গেছে। রাস্তাটা যেন কিছুতেই ফুরাতে চাইছিল না। রাস্তাতে আমি আর ওই মহিলা ছাড়া আর কেউ ছিল না। শীতের রাত, ফাঁকা রাস্তা, আমি তার পেছন পেছন চলছিলাম। হঠাৎ কোনো একটা কিছুতে হোঁচট লেগে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে কিসে হোঁচট লাগলো তা দেখার জন্য নিচে তাকাতে দেখি একটা বড় পাথর মাঝখানে। পাথরটি পা দিয়ে সরিয়ে সামনে তাকাতেই হঠাৎ দেখি সে মহিলাটাকে আর দেখা যাচ্ছে না। আমি এদিক ওদিক দেখে ভাবলাম, কিরে বাবা, এখনই তো হেঁটে যাচ্ছিল, মহিলাটি কোথায় চলে গেল? কোথাও উধাও হয়ে গেল বুঝে পাচ্ছিলাম না। আমার কেমন গা ভারী হয়ে গেল, এগোতে পারছিলাম না। বুকটা ধড়ফড় করছিল খুব জোরে জোরে। আর মনে মনে ভাবছিলাম, কোথায় গেল মহিলাটা? কোনো ভূত টুত নয় তো আবার? না হলে চোখের নিমেষে একটা মানুষ ভ্যানিশ হয়ে যায় না কীভাবে? মনে মনে আবার ভাবলাম, না না, এখন আর তেনাদের কথা ভাববো না, তাহলে আরও ভয় লাগবে।
তাড়াতাড়ি বাড়ির দিকে এগোই এবার। এভাবে আবার হাঁটা শুরু করলাম। আর একটু কিছুটা এগোতেই হঠাৎ মনে হলো কে যেন একটা মাটির ঢেলা দিয়ে আমাকে পিছন থেকে ঢিল মারলো, যেটা আমার পায়ে এসে খুব জোরে লাগলো। তাই আমি থেমে গেলাম, পেছন ফিরে দেখলাম, কিন্তু ওই কাউকে দেখতে পেলাম না। আমি জোর করে বলে উঠলাম, কে কে রে? কে মারলি আমাকে পেছন থেকে ঢিলটা? শয়তানি করার জায়গা পাস না? ভাবলাম চেনা কেউ যদি ইয়ার্কি করে থাকে, তাই বললাম এইসব ইয়ার্কি। আমার একদম ভালো লাগে না বলে দিলাম। কিন্তু কই, কোনো রকম কোনো সারা শব্দ পাওয়া গেল না, আর রাস্তায় কাউকে দেখতেও পেলাম না। আমার ভয়টা একটু আরও বেড়ে যেতে লাগলো। বুকের ভেতরটা খুব জোরে জোরে ধকধক করতে লাগলো। আবার ভয় পেয়ে এগোতে লাগলাম। আর একটু এগোতেই একটা গাছের থেকে হঠাৎ করে অনেকগুলো বালি আমার গায়ে এসে পড়ল। আমি অবাক হয়ে উপর দিকে তাকিয়ে দেখলাম যে বালি আবার আমার গায়ে গাছের থেকে কে ফেললো, কিন্তু না, কেউ নেই। এবার আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে গা ঝাড়তে ঝাড়তে বললাম, কে কে আমার সাথে শয়তানি করছো? আর কেনই বা করছো? আমার কিন্তু ভয় করছে। তুমি যেও হও না কেন, প্লিজ এমন করো না। এই বলে ভয়ে ভয়ে গাছটার উপর দিকে একটু আবার তাকাতেই ওরে বাবরে, ওরে বাবরে, যা দেখেছিলাম তার ভাষায় বোঝাতে পারবো না। দেখেছিলাম সাদা কাপড় পরা একটা মহিলা, মুখটা ঠিক করে দেখা না গেলেও চোখগুলো যেন লাল আগুনের গোলা আমার দিকে কটমট করে তাকিয়ে রয়েছে। আর সে রীতিমতন শূন্যে ভাসছে, ঠিক মাটিতেও না আবার গাছেও না, শুধুই শূন্যে ভাসছে। ওই রকম ভয়ানক দৃশ্য দেখে আমার শরীর যেন একটি জড় বস্তুতে পরিণত হয়েছে। আমি যেন সেই জায়গা থেকে নড়তে পারছিলাম না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। আমার শরীর যেন হিম হয়ে পাথরে পরিণত হয়ে গিয়েছিল। হঠাৎ সেই মহিলা আগুনের মতো চোখ দুটো নিয়ে শূন্যে ভাসমান অবস্থায় আমার দিকে এগিয়ে আসছিল। আমি না পারছিলাম পালাতে, না পারছি চিৎকার করতে। মনে হচ্ছিল আমার শরীর আমার আয়ত্তে নেই। কেউ যেন আমার শরীরকে নিজের বশে করে রেখেছিল। না, আর বেশিক্ষণ ওইসব সামলাতে না পেরে শেষে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম সেই রাস্তায়। তারপর যখন জ্ঞান ফিরে আসলো, তখন দেখি আমি আমার বাড়িতে আমার বিছানায় শুয়ে আছি। আমার মাথার কাছে আমার মা বসেছিলেন, আর ঘরে আমার ঠাকুরদা আর ঠাকুমা ছিলেন। তারপর মার কাছে শুনলাম আমার আসতে দেরি হচ্ছিল বলে আমার বাবা আর আমার এক কাকামশাই আমাকে খুঁজতে বের হয়। তারপর আমাকে সেই রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছিল, আর তখন আমাকে বাড়ি নিয়ে এসেছিল। জ্ঞান ফেরার পর সবই আমার কাছে জানতে চেয়েছিল যে আমার কি হয়েছিল। তখন আমি সব তাদের খুলে বলি। সেদিন রাত থেকে আমার প্রচণ্ড জ্বর শুরু হয়। আমার ঠাকুরদা আবার ভয় টয় পেলে ভালো ঝাড়া দিতে পারতেন। বেশ কয়েকদিন আমাকে ঝাড়ফুঁক করা হয়েছিল এবং তাবিজ কবজ গলায় বেঁধে দেওয়া হয়েছিল। তারপর আমার শরীর আস্তে আস্তে সুস্থ হতে থাকে। প্রায় 1 মাস ভুগেছিলাম আমি এই ঘটনায় ভয় পেয়ে। এখনও সেই ঘটনা মনে পড়লে শিউরে উঠি। তবে এখন আর সেই রাস্তা আগের মতো নেই। প্রচুর বাড়িঘর হয়ে গেছে, জমজমাট ও আলোকিত রাস্তা হয়ে গেছে। আগের মতো অন্ধকার নিস্তব্ধতা আর নেই। এই ছিল সেই শীতের রাতের ঘটনা, যা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমার বাস্তব জীবনের এই ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন।